আজও আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে আজও কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে একটা স্টিগমা আছে। অফিসে আমরা বহু চিঠি দিয়েছি যে সম্পূর্ণ সেরে গেছে, তার কিছু নেই, সে রি-এমপ্লয় হতে পারে, কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে তাকে চাকরি করতে দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে এমন আছে, আমার এখনই মনে পড়ছে কয়েকজনের কথা, যারা সম্পূর্ণ সুস্থ হওয়ার পর না জানিয়ে অন্য চাকরি করছে এবং তারও হয়তো অনেক বছর হয়ে গেছে। ক্যান্সার মানে মৃত্যু ভয় এমনটা কিন্তু একেবারেই নয়। সোনালী বেন্দ্রে থেকে শুরু করে যুবরাজ সিং, মনীষা কৈরালা থেকে পাশের বাড়ির কাকা জেঠা জেঠিমা কাকিমা, এদের অনেকেই কিন্তু ক্যান্সারকে জয় করেছেন হাসি মুখে, শুধুমাত্র মনের জোরে এবং উপযুক্ত চিকিৎসার মাধ্যমে। ক্যান্সার হলে আজকাল আর ভয় পাওয়ার মতো কোনো বিষয়ই নেই। যদি এটা প্রথম স্টেজে ধরা পড়ে তাহলে কিন্তু এটার পুরোপুরি নির্মূল অনেকটাই সম্ভব। আজকে আমাদের এই বিষয়ে জানাবেন ক্যান্সার সার্জন ডক্টর গৌতম মুখোপাধ্যায়। নমস্কার। নমস্কার। ক্যান্সার মানেই যে এখন আর ভয়ের বিষয়টা নেই, যে এখন মানুষ ভাবছে যে না ক্যান্সার হলেও বাঁচার আশা যথেষ্ট রয়েছে, যে আর্লি স্টেজে যদি ধরা পড়ে সেক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট রয়েছে বা কিভাবে মানুষ সেটাকে সেই বিষয়ে এগিয়ে যাবে, যাতে কিরকম ট্রিটমেন্ট করাবে, এই বিষয়টা যদি একটু বলেন। হ্যাঁ, এটা খুবই ভালো প্রশ্ন। যে ক্যান্সার হওয়া মানেই কিন্তু মৃত্যু নয়, হুম। এবং প্রথম স্টেজেই ধরা পড়লে যে সুস্থ হয়ে যাবে পুরো এবং অন্য স্টেজে হবে না তাও কিন্তু নয়। হুম। অনেক সময় কিছুটা অ্যাডভান্স স্টেজেও কিন্তু সুস্থ হওয়া যায়, বা হুম। দীর্ঘদিন একজন ভালোভাবে বেঁচে থাকতে পারে। এবং ক্যান্সার হওয়াটা অনেকেই ভাবে ডিসক্রেডিট, যে ওর হুম। ক্যান্সার হয়েছে, বাবা এটা হুম। না, হুম। এরকম ব্যাপার নয়। ক্যান্সার যে কোনো মানুষের হতে পারে। বয়স যত বাড়ে ক্যান্সার হওয়ার চান্স কিন্তু ততটা বেশি হয়। ক্যান্সার ইনক্রিজেস উইথ ইনক্রিজিং এজ। হুম। বাট আমি যদি জিজ্ঞেস করি কাউকে যে আপনার পরিবারে কি কারোর ক্যান্সার হয়নি, বা আপনি কি তামাক সেবন কোনোভাবে করেন না, যেমন স্মোকিং, চুইং হুম। টোব্যাকো, হুম। বা গুড়াকো দিয়ে দাঁত মাজা, হুম। বা আপনার কি অ্যালকোহল সেবন একদম করেন না, বা টোব্যাকো অ্যান্ড অ্যালকোহল একসঙ্গে ইউজ করেন না, হুম। অথবা আপনার ওজন কি খুব বেড়ে যাচ্ছে বা খুব কমে যাচ্ছে, এই সবগুলোই কিন্তু ক্যান্সারের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হুম। আছে। হুম। সুতরাং এটা যদি থাকে তাহলে সেইখানে আমাকে একটা বলতে হবে যে সেই মানুষ কিছুটা হায়ার রিস্কে আছে, এবং তার কিন্তু সচেতন হওয়া খুব প্রয়োজন। পরিবারের কারোর যদি ক্যান্সার থাকে, সেক্ষেত্রে কি পরবর্তী প্রজন্মের কারোর ক্যান্সার হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে থাকছে? রাইট, হতেই পারে, কারণ এটা প্রমাণিত যে ক্যান্সার ইজ আ জেনেটিক ডিজিজ। হুম। কিন্তু আবার ভালো দিকটা বলতে গেলে এটা কিন্তু অনলি 10%, 8 to 10%, মানে কেসে ফ্যামিলির ক্যান্সার হয়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এনভায়রনমেন্টাল, বা আমরা বলি যেটা মানে পেশাগত হতে পারে, বা তার হ্যাবিট রিলেটেড হতে পারে, এইসব থেকে কিন্তু ক্যান্সার বেশি হয়। কিন্তু পরিবারে ক্যান্সার হলে ডেফিনেটলি সে একটা হাই রিস্কে পড়লো। অনেক পরিবার আছে যেখানে মা মেয়ের ব্রেস্ট ক্যান্সার আছে, বা মা দিদার ওভারিন ক্যান্সার আছে, এরকম বহু নিদর্শন আছে। সেটাদের হুম। মধ্যে কোলন ক্যান্সার আছে, লাং হুম। ক্যান্সার আছে, হুম। এরকম বহু ক্যান্সার আছে। হুম। কিন্তু পরিবারে ক্যান্সার হলেই যে ক্যান্সার হবেই তা কিন্তু নয়। তার একটা মাইনার ইনক্রিজ চান্স আছে ক্যান্সার হওয়া। হুম। তো সে যদি সচেতন হয়, খারাপ কি, তো হওয়াই তো উচিত। হুম। আপনি যে বিষয়টা বললেন যে ওজন খুব বৃদ্ধি হচ্ছে বা ওজন হঠাৎ খুব কমে যাচ্ছে, এটা একটা ক্যান্সারের লক্ষণ হতে পারে। হুম, এই বিষয়ে যদি একটু বলেন যে এটা কিভাবে বুঝবে যে কোন ওজন বাড়া কমাটা ক্যান্সারের সঙ্গে লিঙ্কড? রাইট। খুব ভালো প্রশ্ন। যে এই যে ওজন কমে যাওয়া, এটা কিন্তু সবাই জানে, ওজন অনেক কমে গেল তার থেকে একটা হতে পারে, টিবি হতে পারে, ক্যান্সার হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু ওজন বেড়ে গেল তাতে ক্যান্সার হবে কেন? হয় কেন? কারণ এই ফ্যাট থেকে যে এস্ট্রোজেন যেটা বেরোয়, তার থেকে কিন্তু অনেক ক্যান্সার হয়। যেমন মহিলাদের মধ্যে আমি বলতে পারি ওভারিয়ান ক্যান্সার, ইউট্রাস ক্যান্সার এবং স্পেশালি ব্রেস্ট ক্যান্সার কিন্তু বেশি হয়।
মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি ক্যান্সার হয় কিন্তু ব্রেস্টে, সবচেয়ে বেশি। হুম। পুরুষদের মধ্যে যদি ওজন খুব বেড়ে যায়, লাং ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, এগুলো কিন্তু বেশি হয়। সুতরাং এটা মনে রাখতে হবে যে ওজনটা কিন্তু নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। সুতরাং ওজন খুব কমে যাওয়া বা ওজন খুব বেড়ে যাওয়া, এই দুটোই কিন্তু রিস্ক ফ্যাক্টর। সুতরাং আমরা কিন্তু সচেতন হতে হবে। শরীরের তো বিভিন্ন অঙ্গে ক্যান্সার হতে পারে। হুম। সেক্ষেত্রে কিছু যদি আমাদের বলেন যে কিছু উপসর্গ যেগুলো দেখলে মানুষ সচেতন হবে এবং তিনি ডাক্তারের কাছে যাবেন। হুম। আমি যদি শুরু করি এইভাবে, যে মুখের মধ্যে যদি কোনো ঘা হয় যেটা সারছে না, দীর্ঘদিন দাঁত মারছে, রক্ত পড়ছে, হুম, এটা ক্যান্সার হবেই তা নয়। এই সব হুম, লক্ষণগুলি মানে যদি ১.৫-২ মাস থাকে, না সারে চিকিৎসায়, হুম, তাহলে কিন্তু আমরা ক্যান্সারের কথা চিন্তা করতে পারি। হুম, এই ঘা যেটা সারছে না মুখের মধ্যে বা অন্য কোনো জায়গায়, গলায় কোনো গ্ল্যান্ড হয়েছে যেটা যাচ্ছে না, গলার আওয়াজ বদলে গেল, বয়স্ক লোকেদের হয়, অনেক সময় ১ সপ্তাহ ১০ এর মধ্যে সেটা ঠিক হয়ে যায়, কিন্তু ঠিক হলো না, গলাটা আওয়াজ খারাপই থাকলো, বা গলার নিচে একটা গ্রন্থি থেকে থাইরয়েড ফুলে গেল, বা এই ওর ক্ষেত্রেও কিন্তু ক্যান্সার হতে পারে। হুম, বা ব্রেস্টে কোনো পেইনলেস লাম্প হলো, হুম, বা শরীরের যে কোনো জায়গায় কোনো পেইনলেস লাম্প, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু পরীক্ষা করে দেখা গেল ওটা এক টাইপের ক্যান্সার। হুম, বা খাবার গিলতে অসুবিধা হচ্ছে, দীর্ঘদিন বদহজম হচ্ছে, দীর্ঘদিন আমরা ওষুধপত্র খেয়ে চালাচ্ছি হুম, এবং ভালোই আছে, কিন্তু দীর্ঘদিন বদহজম, হুম, দেখা গেল লিভার ক্যান্সার হয়েছে, গলব্লাডার ক্যান্সার হয়েছে, হুম, স্টমাক ক্যান্সার হয়েছে, হুম, বা অল্টারেশন অফ বাউল হ্যাবিট যদি হয়, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের কোলন, রেক্টর এসব ক্যান্সার হতে পারে আর কি। এছাড়াও যদি প্রচন্ড পিঠে ব্যথা হয় বা জন্ডিস হয়, এক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু প্যানক্রিয়াটিক ক্যান্সার আমরা দেখেছি আর কি। হুম, হুম, সুতরাং এই সব বিষয়েই কিন্তু যে কোনো সাধারণ অসুখ যেমন হতে পারে, এগুলো যদি না সারে ১.৫-২ মাস, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন, এবং কিছু ক্ষেত্রে এটা ক্যান্সার হতে পারে। এবং এক্ষেত্রে ট্রিটমেন্ট কি রয়েছে? মানে এবং কোন স্টেজে কি ট্রিটমেন্ট রয়েছে? বিভিন্ন ক্যান্সার বিভিন্ন ট্রিটমেন্ট, বিভিন্ন ক্যান্সারের বিভিন্ন স্টেজ হয়, হুম, বিভিন্ন পরিধি হয়। হুম, যেমন একটা কথা বলি, যে মুখের ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন লাগে। খুব লেট হয়ে গেলে হয়তো অন্য কেমোথেরাপি বা রে লাগতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে। হুম, আবার লাং ক্যান্সার কিন্তু ধরা পড়ে অনেক দেরিতে, সেই ক্ষেত্রে কিন্তু রেডিয়েশন, কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি, ওষুধ দিয়ে ট্রিটমেন্ট, এটা কিন্তু বেশি হয়, অপারেশন কম হয়। সুতরাং বিভিন্ন ক্যান্সার বিভিন্ন যে স্টেজ থাকে, যে ৪ টে স্টেজ থাকে, সেটা কোন স্টেজে কি অবস্থায় এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট হয়। যেমন সার্ভাইকাল ক্যান্সার ওটা ভ্যাকসিনের মাধ্যমে অনেকটাই উপশম করা যেতে পারে ওটার। তো এই বিষয়টা যদি একটু বলেন হ্যাঁ, তাহলে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে সার্ভাইকাল ভ্যাকসিন যেটা আছে সেটি ইজ এগেইনস্ট HPV-16 হুম, এবং HPV-18, বিভিন্ন ভাইরাস আছে HPV, এবং এটা অ্যান্টি HPV, এটা প্রিভেন্টিভ ভ্যাকসিন আর কি। এটা দেওয়া হয় ধরুন ৯ থেকে ১৩ বছরের মধ্যে মেয়েদের দেওয়া হয়, which is highly active আর কি। মানে এই ভ্যাকসিনটা মোস্ট অ্যাক্টিভ। হুম, কিন্তু তো দেওয়া যায়, এটা দেওয়া যায় কিন্তু আপ টু ধরুন 40-45 ইয়ার্স দেওয়া যায়। এফেক্টিভিটি অত হয়তো থাকবে না। কিন্তু এই কম বয়সে বিফোর স্টার্টিং অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি যদি দেওয়া হয়, তাহলে কিন্তু এটা হাইলি এফেক্টিভ এবং এটা কিন্তু প্রোটেকশন দেয়। কিন্তু আবার মনে রাখতে হবে যে HPV-16 বা ভাইরাল ইনফেকশন, এটা কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের একটা সাইড আর কি। এটাই হচ্ছে মোস্ট কমন। কিন্তু অন্যভাবেও এটা হতে পারে, কিন্তু তার চান্সটা কম। সুতরাং এই ভ্যাকসিন অ্যাভেলেবল আছে, এবং এটা কিন্তু ভ্যাকসিন যে শিডিউল, তার মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু নেওয়া অবশ্যই উচিত। অন্যান্য যে ক্যান্সারের টাইপগুলো রয়েছে সেগুলো থেকে কোনো কি বাঁচার উপায় রয়েছে? কিরকম লাইফস্টাইল মেইনটেইন করলে এগুলো থেকে অনেকটাই নিজেকে বাঁচানো যায়? দেখুন, অনেকেই বলবে যে ফলমূল খান বা হাঁটুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন ইত্যাদি। কিন্তু মূল যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে তামাক সেবন থেকে দূরে থাকুন ইন এনি ফর্ম, অ্যালকোহল থেকে দূরে থাকুন, এবং ওভারঅল নিজের ওজনটা নিয়ন্ত্রণে রাখুন। পরিবারে যদি কারো ক্যান্সার হয়, যেমন হয়েছিল বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, হুম, ওনার হয়েছিল, হুম, উনি জিন টেস্ট করে জানতে পারেন
যেটা ব্রেস্ট ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সারের চান্স বেশি আছে, উনি আগেই ওটা বাদ দিয়ে দিয়েছিলেন। সেটা বলে প্রোফাইল্যাক্টিক সার্জারি, মানে আগেই বাদ দিয়ে দিয়েছিলেন। সুতরাং ওই ক্ষেত্রে ওনার কিন্তু রিস্কটা অনেক কমে গেছে, শূন্য না হলে অনেক কমে গেছে। সুতরাং ক্যান্সার প্রিভেনশনের জন্য আপনার কিন্তু ওই হ্যাবিট যেগুলো বললাম সেগুলো থেকে বিরত থাকলে কিন্তু হওয়ার চান্স অনেকটা কম। কিন্তু একটা কথা বারবারই বলবো, আপনারা ভয় পাবেন না, কিন্তু সচেতন হন, জেনে রাখুন যে এটা হতে পারে। আবারও বলছি, আপনাদের পরিবারে কি কারোর ক্যান্সার হয়নি? কখনো তামাক সেবন করেননি, কখনো মদ্যপান করেননি, বা তামাক সেবন মদ্যপান একসঙ্গে করেননি, বা আপনার ওজন কি খুব কম বা খুব বেশি, বা বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে খুব, তাহলে কিন্তু আপনি একটু কেয়ারফুল হবেন। তো ক্যান্সার এই যে প্রিভেনশন সেটা সম্পর্কে যদি আরো কিছু বলেন। দেখুন, ক্যান্সার প্রিভেনশন বলতে আমাদের একটা পুরো দস্তুর সাবজেক্ট আছে, তার নাম হচ্ছে প্রিভেন্টিভ অঙ্কোলজি। এটা একটা ডিপার্টমেন্ট। এটা হয়তো কলকাতায় বেশিরভাগ হসপিটালেই নেই, কিন্তু এই যে প্রিভেন্টিভ অঙ্কোলজি তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, বা সবার ক্ষেত্রেই প্রযোজ্য যাদের ক্যান্সার হয়নি কিন্তু ক্যান্সার হতে পারে, কারণ তারা রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ছে, যেটা বারবার আমি বলছি। এই ক্ষেত্রে তারা যদি প্রিভেন্টিভ অঙ্কোলজি ডিপার্টমেন্টে রিপোর্ট করেন, তাহলে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য আলাদা পরীক্ষা আছে। কিছু কমন পরীক্ষা, কিছু ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। ছেলেদের মধ্যে আমাদের এই প্রস্টেট পিএসএ বা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এইসব ব্লাড টেস্ট করা হয়, এবং মেয়েদের ক্ষেত্রে ম্যামোগ্রাফি যদি 50-এর উপর বয়স হয়, বা সার্ভাইকাল প্যাপ স্মিয়ার টেস্ট করা হয়। পিএসএ বেশি বয়স হলে আমরা বলি করা হয়। সুতরাং কিছু ক্যান্সার এজ রিলেটেড ব্যাপার থাকে, এবং কিছু কমন টেস্ট, যেমন ধরুন রুটিন ব্লাড টেস্ট করা হয়, তারপর চেস্ট এক্সরে করা হয়, বা অ্যাবডোমিনাল সোনোগ্রাফি করা হয়। এই ধরনের স্পেসিফিক টেস্ট যদি কিছু অ্যাবনর্মালিটি পাওয়া যায়, কারণ ক্যান্সার অনেক ক্ষেত্রে ইজ এ সাইলেন্ট ডিজিজ, যদি পাওয়া যায় তাহলে কিন্তু আমরা আরো এগিয়ে সেসব পরীক্ষা করব। সেই ক্ষেত্রে সেই পার্টিকুলার ক্যান্সারটা অনেক আর্লি ডিটেক্ট হবে, তার সেরে যাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি হবে। মেইনলি ট্রিটমেন্ট কি রয়েছে এক্ষেত্রে? এই ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে কোথায় ক্যান্সার হয়েছে তার উপর নির্ভর করে, এবং সেই ক্যান্সারটা কি স্টেজে আছে। আর্লি স্টেজে যদি থাকে, যদি এক জায়গায় থাকে, সাধারণভাবে এক জায়গায় থাকে, তাহলে অপারেশন করে বাদ দেওয়া হয়। আর যদি ক্যান্সারটা ছড়িয়ে গিয়ে থাকে, তাহলে কেমোথেরাপি বা টার্গেট থেরাপি, রেডিয়েশন এক জায়গায় থাকলে রেট দেওয়া হয়, রেট এক জায়গায় দেওয়া হবে, অপারেশনটা এক জায়গায় করা হবে। 5 জায়গায় আছে, 5টা তো অপারেশন হবে না। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট যে লোকালাইজ ডিজিজ এর ক্ষেত্রে লোকালাইজ ট্রিটমেন্ট, যেমন সার্জারি, রেডিওথেরাপি। ছড়িয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু কেমোথেরাপি বা কোনো ওষুধ দিয়ে টার্গেট থেরাপি এই ধরনের ট্রিটমেন্ট করা হয়। অনেক সময় বলা হয় যে যদি কারো ক্যান্সার হয়েছে সেটা সে পুরোপুরি হয়তো কিওর হয়ে গেল, কিন্তু বলা হয় যে এটা আবার ফিউচারে ব্যাক করতে পারে। এটা কি ঠিক? এটা কিছুটা ঠিক, কারণ ক্যান্সারের ক্ষেত্রে রেকারেন্স হতেই পারে। আমরা বলি 5 বছর যদি কেউ ঠিক থাকে, কারণ আমাদের একটা ফলো আপ শিডিউল আছে। কি শিডিউল? প্রথম 2 বছর এভরি 3 মান্থস আমরা পেশেন্টদের ডাকি, দেখি, পরীক্ষা করি, টেস্ট করি। আফটার 2 ইয়ার্স এভরি 6 মান্থলি ফর 3 ইয়ার্স। 5 বছর হয়ে গেল, ঠিক থাকলো। আফটার 5 ইয়ার্স বছরে একবার করে ডাকে। কিন্তু 5 বছর যদি একজন ঠিক থাকে, তার ক্যান্সার ফিরে আসার চান্স খুবই কম। সুতরাং আমরা তাকে কিউরই ধরি। কোনো ক্ষেত্রে তো ফিরতে পারে। এটা অনেকটা প্রশ্নটা কেমন যে মানে আমার আজকে তো অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু 6 বছর পর হবে না তো। তো এইটা সেইভাবে কিন্তু আমরা বলতে পারি না, সেটা বলা যায় না। তবে ক্যান্সার ফিরে আসতে পারে। এই জন্য ফলো আপ ট্রিটমেন্ট বলে একটা ব্যাপার আছে। 3 মান্থলি ফর দ্য ফার্স্ট 2 ইয়ার্স, 6 মান্থলি ফর দ্য নেক্সট 3 ইয়ার্স, তারপর ওয়ান্স ইয়ারলি। 10 বছর হয়ে গেলে ইউজুয়ালি ক্যান্সার ফেরে না। এবং ক্যান্সার সম্পূর্ণ সুস্থ হওয়ার পর সে সমাজে ফিরে আসতে পারে, সব রকম কাজ করতে পারে, সব রকম লাইনে কাজ করতে পারে, এবং আগের মতো
ফিরে আসা সম্ভব। কোনো রেস্ট্রিকশন তারপর লাইফে থাকে কি না সেটা? ইউজুয়ালি থাকে না। Usually কিছু থাকে না। ক্ষেত্রে কিছু ক্যান্সারে কিছু ট্রিটমেন্টের জন্য কিছু অঙ্গহানি হয় বা কিছু যদি করতে হয়, সেক্ষেত্রে কিছু মাইনর হয়তো রেস্ট্রিকশন থাকতে পারে। হুম। কিন্তু সাধারণভাবে নর্মাল লাইফে ফিরে আসা এটা কিন্তু অসম্ভব নয়। এটা কিন্তু ফিরে আসে এবং এরকম বহু মানুষ আছে, বহু মানুষ আছে। আজও আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে আজও কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে একটা স্টিগমা আছে এবং অফিসে আমরা বহু চিঠি দিয়েছি যে সম্পূর্ণ সেরে গেছে, তার কিছু নেই, সে রি-এমপ্লয় হতে পারে, কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে তাকে চাকরি করতে দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে এমন আছে, আমার এখনই মনে পড়ছে কয়েকজনের কথা, যারা সম্পূর্ণ সুস্থ হওয়ার পর না জানিয়ে অন্য চাকরি করছে এবং তারও হয়তো অনেক বছর হয়ে গেছে। ধন্যবাদ ডক্টর মুখোপাধ্যায়। আর এই বিষয়ে তো আপনি অনেক কিছুই তথ্য দিলেন আমাদেরকে, কিন্তু আমাদের যারা দর্শক তাদের কিন্তু আরো অনেক অনেক প্রশ্ন থাকবে। আরো একবার কিন্তু আপনাকে আমাদের সঙ্গে আসতে হবে। নমস্কার।